আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, সরকারি আদর্শ মহাবিদ্যালয় সৈয়দাবাদ কসবা ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আনিসুর রহমান, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, সরকারি আদর্শ মহাবিদ্যালয় সৈয়দাবাদ কসবা ব্রাহ্মণবাড়িয়া। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আজকের পাঠ ঘোষণা করছি। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র, অধ্যায় নিয়ন্ত্রণ, কন্ট্রোলিং, লেকচার সংখ্যা 2। আজকের ক্লাস শেষে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ কৌশলসমূহ ব্যাখ্যা করতে পারবে। তাহলে চলো আজকের ক্লাসে প্রবেশ করি। আজকে আমরা যে একটি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ কৌশলসমূহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ কৌশলসমূহ প্রতিষ্ঠানের জন্য রয়েছে 3 ধরনের। একটি হচ্ছে বাজেটীয় নিয়ন্ত্রণ কৌশল, অন্যটি হচ্ছে অবাজেটীয় নিয়ন্ত্রণ কৌশল এবং 3 নম্বরে রয়েছে পরিকল্পনা ও নিয়ন্ত্রণ কৌশল। বাজেটীয় নিয়ন্ত্রণ কৌশলে শুধু একটি পয়েন্ট আছে, সেটি হচ্ছে বাজেট। অবাজেটীয় নিয়ন্ত্রণ কৌশলে রয়েছে 7টি পয়েন্ট, 7 ধরনের নিয়ন্ত্রণ কৌশল, যথাক্রমে সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ, বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ, ব্যক্তিগত পর্যবেক্ষণ, অভ্যন্তরীণ নিরীক্ষা, ব্রেক ইভেন বিন্দু বা সমুচ্ছেদ বিন্দু বিশ্লেষণ, আর্থিক হিসাব বিবরণী বিশ্লেষণ এবং বিনিয়োগের উপর প্রাপ্তি বিশ্লেষণ। 3 নম্বরে যে রয়েছে যে পরিকল্পনা ও নিয়ন্ত্রণ কৌশল গতে, সেখানে নিয়ন্ত্রণ কৌশল রয়েছে 2টি। একটি হচ্ছে গ্যান্ট চার্ট আর একটি হচ্ছে পার্ট। তাহলে চলো আমরা একে একে প্রত্যেকটার বিস্তারিত জানব। প্রথমেই জানবো আমরা বাজেটীয় নিয়ন্ত্রণ কৌশলের যে একটি কৌশল রয়েছে, সেটি হচ্ছে বাজেট। বাজেট বর্তমানকালে নিয়ন্ত্রণের অন্যতম কৌশল হিসেবে গণ্য। পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকেই বাজেট বলে। নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বাজেট তৈরি এবং কার্যফল বাজেটের সাথে মিলিয়ে বিচ্যুতি নির্ধারণপূর্বক সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের কৌশলই বাজেটীয় নিয়ন্ত্রণ কৌশল হিসেবে গণ্য। একটা প্রতিষ্ঠান তার বিক্রয় বৃদ্ধির পরিকল্পনা বিগত বছরের শেষ কোয়ার্টার অপেক্ষা প্রতি কোয়ার্টারে যথাক্রমে 10%, 15%, 20% ও 25% বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে। পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ ঘটায় এটাও বাজেট। এখন প্রথম কোয়ার্টারে দেখা গেল বিক্রয় 5% অর্থাৎ 5% বেড়েছে। বিচ্যুতির কারণ নির্ণয় করে তা সংশোধনের ব্যবস্থা নিয়ে পরবর্তী কোয়ার্টারে দেখা গেল বিক্রয় 12% বেড়েছে। একইভাবে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করায় শেষ কোয়ার্টারে বিক্রয় 20% বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে নিয়ন্ত্রণ ব্যবস্থায় বাজেট একটা কৌশল হিসেবে ব্যবহৃত হয়েছে ধরা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খতে যে রয়েছে যে অবাজেটীয় নিয়ন্ত্রণ কৌশল, অবাজেটীয় নিয়ন্ত্রণ কৌশলের প্রথম যে কৌশল, সেটা হচ্ছে সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ। যে পদ্ধতি অনুযায়ী কার্য ফলাফলের সংখ্যাত্মক উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে বিচ্যুতি নির্ধারণ ও সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়, তাকে সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ বলে। সাপ্তাহিক উৎপাদনের পরিমাণ বিশ্লেষণ এই ধরনের নিয়ন্ত্রণ পদ্ধতির আওতাধীন। ধরা যাক একটা উৎপাদন ইউনিটে সপ্তাহে 100 একক পণ্য উৎপাদিত হয়। নির্দিষ্ট সপ্তাহে একজন তত্ত্বাবধায়ক বা ঊর্ধ্বতন দেখলেন উৎপাদন ইউনিটে 80 একক পণ্য উৎপাদিত হয়েছে। কম হওয়ার কারণ বের করে পরবর্তী সপ্তাহে সেই কারণ দূর করার ব্যবস্থা নেওয়া হয়। যদি একটা বাজেট বা সংখ্যাত্মক পরিকল্পনা নিয়ে তার আলোকে
উপাত্ত বিশ্লেষণ করা হয় তবে তা বাজেটীয় হিসেবে গণ্য হতে পারে। 2 নম্বরে রয়েছে বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ। ভিতরের বা বাইরের কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের দ্বারা প্রতিষ্ঠানের কোনো বিষয়ে প্রস্তুতকৃত প্রতিবেদনের আলোকে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা হলে তাকে বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ বলে। নিয়মিত তথ্য উপাত্ত সকল ক্ষেত্রে বিশ্লেষণ করা সম্ভব হয় না। এছাড়া বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপের জন্য অনেক সময় জরুরি ব্যবস্থা হিসেবে বিশেষ প্রতিবেদন বিশ্লেষণের প্রয়োজন পড়ে, যেমন কর্মীদের কর্মস্থল পরিত্যাগের হার ও এর কারণ নির্ধারণ এবং ব্যবস্থা গ্রহণের জন্য এরূপ প্রতিবেদন বিশ্লেষণ করা যেতে পারে। 3. ব্যক্তিগত পর্যবেক্ষণ। নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ঊর্ধ্বতন কর্তৃক অধস্তনদের কাজের প্রতিবেদন বা হিসাবপত্রাদি দেখাকে ব্যক্তিগত পর্যবেক্ষণ বলে। প্রতিষ্ঠানের এমডি কারখানা পরিদর্শনে গেলেন, উৎপাদন কার্য ঘুরে দেখলেন, কারখানার কর্মপরিবেশ সম্বন্ধে ধারণা নিলেন, কিছু রেজিস্টার খুলে দেখলেন, 2-4 জন কর্মরত শ্রমিক ও সুপারভাইজারদের সাথে কথাও বলেছেন। এরপর কারখানার বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে সভা করে কাজের খোঁজ খবর নিলেন। এটা হচ্ছে ব্যক্তিগত পর্যবেক্ষণ। প্রয়োজনীয় নির্দেশনা দিলেন। এক্ষেত্রে এমডি সাহেবের কাজ ব্যক্তিগত পর্যবেক্ষণ বা পরিদর্শন হিসেবে গণ্য। নিয়ন্ত্রণের ক্ষেত্রে এইরূপ পর্যবেক্ষণ প্রাচীনকাল হতে বর্তমান কাল অবধি নিয়ন্ত্রণের অন্যতম কৌশল। প্রতিষ্ঠানের নিচের স্তরে নিয়োজিত নির্বাহীরা ব্যক্তিগত পর্যবেক্ষণের দ্বারা অধস্তনদের কাজের ত্রুটি নির্ধারণ, পরামর্শ ও নির্দেশনা প্রদানের মাধ্যমে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করেন। তারপর রয়েছে অভ্যন্তরীণ নিরীক্ষা। প্রতিষ্ঠানের হিসাবপত্রাদি নিরীক্ষা, ত্রুটি নির্ধারণ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপের জন্য প্রতিষ্ঠানের নিজস্ব উদ্যোগে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা হলে তাকে অভ্যন্তরীণ নিরীক্ষা বলে। বৃহদায়তন প্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম দূরীকরণে এইরূপ নিয়ন্ত্রণ কৌশল ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বাংলাদেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের শাখা দেশের বিভিন্ন স্থানে কর্মরত থাকায় সঠিকভাবে হিসাবপত্র, রেজিস্টার ইত্যাদি সংরক্ষণ করা হচ্ছে কিনা, কোনো অনিয়ম ঘটছে কিনা, এগুলো দেখার জন্য কেন্দ্রীয় নিরীক্ষা বিভাগ কাজ করে। যেখানের কর্মীরা সারা বছর ঘুরে ঘুরে প্রতিটি শাখার কার্যক্রম নিরীক্ষা করে, বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠানসমূহের কার্যক্রমও দেশে বিদেশে বিস্তৃত থাকে, সেই জন্য সেখানেও অভ্যন্তরীণ নিরীক্ষা পদ্ধতি ভালো ফল দেয়। প্রয়োজনে অডিট ফার্ম নিয়োগ করেও এই ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা যায়। তারপর রয়েছে ব্রেক ইভেন বিন্দু বা সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ। যে বিন্দুতে প্রতিষ্ঠানের বিক্রয়, আয় ও ব্যয়, আমি আবার বলছি, যে বিন্দুতে প্রতিষ্ঠানের বিক্রয়, আয় ও মোট ব্যয় সমান হয় তাকে ব্রেক ইভেন্ট বিন্দু বা সমচ্ছেদ বিন্দু বলে। একে নো প্রফিট নো লস বিন্দু বলা হয়। বিক্রয় পরিমাণ যদি এই বিন্দুর নিচে যায় তবে ক্ষতি হয় এবং বিন্দুর উপরে গেলে মুনাফা অর্জিত হয়। তাই এই বিন্দুর উপরে বিক্রয়ের পরিমাণ যত বাড়ে প্রতিষ্ঠানের মুনাফার পরিমাণও ততই বৃদ্ধি পায়। এইরূপ বিন্দু বের করতে প্রতিষ্ঠানের ব্যয়কে দুভাগে ভাগ করা যায়। একটা স্থায়ী ব্যয়, ফিক্সড কস্ট, যা উৎপাদক বাড়ুক বা না বাড়ুক সর্বদাই স্থায়ী থাকে, যেমন কারখানা, বিল্ডিং ভাড়া, কর্মকর্তাদের বেতন ইত্যাদি। আরেকটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, ভেরিয়েবল কস্ট, যা উৎপাদন না হলে শূন্য থাকে, উৎপাদন যত হয় ততই প্রতি এককে সমান হারে তা বাড়তে থাকে, যেমন কাঁচামাল, মজুরি ইত্যাদি। প্রতি একক বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে প্রতি এককে কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যায়। এখন স্থায়ী মোট ব্যয়কে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে ভাগ দিলে যত একক পাওয়া যায় সেখানেই সমচ্ছেদ বিন্দু নির্দেশ করে। সূত্রটি হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট ইকুয়াল টু এফসি, ফিক্সড কস্ট, ভাগ দিতে হবে সেলস ভ্যালু মাইনাস ভেরিয়েবল কস্ট।
অর্থাৎ যেখানে বিইপি হচ্ছে ব্রেক ইভেন বিন্দু, এফসি স্থায়ী খরচ অর্থাৎ ফিক্সড কস্ট, এবং সেলস ভ্যালু হচ্ছে বিক্রয় মূল্য, এবং ভেরিয়েবল কস্ট হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। নতুন প্রতিষ্ঠান গঠনে বিনিয়োগকারীরা স্বভাবতই জানতে চায় কোন কোন বিক্রয় পরিমাণে পৌঁছালে ক্ষতি এড়ানো যাবে এবং দ্রুত সেই পর্যায়ে পৌঁছানো সম্ভব হবে। প্রতিষ্ঠানে, বিশেষত নতুন উৎপাদনধর্মী প্রতিষ্ঠানে বিক্রয় ও মুনাফার সম্পর্ক নির্দেশ এবং এর মাধ্যমে করণীয় নির্ধারণে এটি একটি অন্যতম কৌশল বা পদ্ধতি। এরপর রয়েছে আর্থিক হিসাব বিবরণী বিশ্লেষণ। নির্দিষ্ট মেয়াদ শেষে প্রতিষ্ঠানের আয় বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, উদ্ধৃতপত্র ইত্যাদি প্রস্তুত করা হয়। এইরূপ বিবরণী সমূহকেই আর্থিক হিসাব বিবরণী বলে। নিয়ন্ত্রণ কৌশল হিসাবে এই সকল হিসাব বিবরণীর বিশ্লেষণকে আর্থিক হিসাব বিবরণী বিশ্লেষণ বলে। এইরূপ বিশ্লেষণ প্রতিষ্ঠানের কাজ নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচিত হয়। প্রতিষ্ঠান শুরুতেই সংশ্লিষ্ট বিবরণী বিষয়ে আগাম বাজেট বিবরণী প্রস্তুত করতে পারে। সেই ক্ষেত্রে বাজেট বিবরণী বাজেটীয় নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ বিবেচিত হয়। বাজেট না থাকলে পূর্ববর্তী এক বা একাধিক বছরের বিবরণী নির্দিষ্ট বছরের সাথে প্রদত্ত হলের প্রতিটা আইটেমে হ্রাস-বৃদ্ধি কী ঘটেছে সেই বিষয়ে ধারণা পাওয়া যায়। সেক্ষেত্রে বিক্রয়, ক্রয়, খরচ, ক্ষতি, মুনাফা, সম্পদ ও দায় ইত্যাদির প্রবৃদ্ধি সম্পর্কে ধারণা লাভ ঘটে। ঊর্ধ্বতনগণ এ থেকে দুর্বল দিকগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে। এরূপ আর্থিক বিবরণীর উপর নির্ভর করে প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট ও বাইরের বিভিন্ন পক্ষ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এর মধ্যে নগদ প্রবাহ ও বিক্রয়লব্ধ আয় অনুপাত, সম্পত্তির উপর লব্ধ আয়ের হার, ইকুইটির উপর নগদ আয়ের হার, বিনিয়োগের উপর প্রাপ্তি বিশ্লেষণ ইত্যাদি গুরুত্বপূর্ণ। এইরূপ বিবরণীর যথার্থতা নিশ্চিত করার জন্য সারা বিশ্বেই সিএ ফার্ম দ্বারা তা নিরীক্ষা করানোর ব্যবস্থা চালু রয়েছে। উল্লেখ্য, বাজেটীয় নিয়ন্ত্রণ অপেক্ষা আর্থিক হিসাব বিবরণী বিশ্লেষণের আওতা ও পরিধি অনেক বিস্তৃত। এবং 7 নম্বর রয়েছে সর্বশেষ বিনিয়োগের উপর প্রাপ্তি বিশ্লেষণ। প্রতিষ্ঠানের আয় বিবরণী থেকে প্রাপ্ত মুনাফা কতটা যৌক্তিক বা প্রত্যাশিত হয়েছে, বিনিয়োগের আলোকে তার বিশ্লেষণকেই বিনিয়োগের উপর প্রাপ্তি বিশ্লেষণ বলে। মুনাফার পরিমাণ ও ফলপ্রদতা বিশ্লেষণের এটিও একটি কার্যকর পদ্ধতি। বিনিয়োগকারী বা শেয়ার হোল্ডারগণ সব সময়ই বিনিয়োগের আলোকে কাঙ্ক্ষিত মুনাফার আশা করেন। মুনাফা বেশি হলে তা যেমনি তাদের লভ্যাংশ প্রাপ্তি নিশ্চিত করে, তেমনি প্রতিষ্ঠানটিও দক্ষতার সাথে পরিচালিত হচ্ছে তার প্রমাণ মিলে। এতে বাজারের কোম্পানির শেয়ার মূল্য বৃদ্ধি পায়। এরূপ বিশ্লেষণের মধ্যে পড়ে মুনাফা বিনিয়োগ অনুপাত, শেয়ার প্রতি মুনাফা প্রাপ্তি ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষ যে গ নাম্বারের ছিল যে পরিকল্পনা ও নিয়ন্ত্রণ কৌশল, সেখানে দুটি রয়েছে কৌশল, একটি হচ্ছে গ্যান্ট চার্ট এবং অপরটি রয়েছে পার্ট। প্রথমে আমরা জানবো গ্যান্ট চার্ট কি। এফডব্লিউ টেইলর অর্থাৎ ফ্রেডারিক ও উইন্সলো টেইলর এর সহকর্মী ও অনুসারী এইচ.এল. গ্যান্ট এইরূপ চার্ট বা নকশার উদ্ভাবক। তিনি সময় নিরীক্ষার আওতায় প্রতিটা কাজের জন্য কতটা সময়ের প্রয়োজন এবং তা কখন শুরু হয়ে কখন শেষ হবে তা রেখাচিত্রে উপস্থাপন করেন। এতে কোন কাজগুলো চলছে, কোন কোন কাজ কখন শুরু হয়েছে এবং কখন শেষ হবে তা বোঝা যায়। এখন বাস্তবায়ন কার্যের শুরু ও শেষ সময় রেখাচিত্রে ভিন্ন ভিন্ন রঙের কালিতে উপস্থাপন করলে সহজেই ঊর্ধ্বতন প্রতিটা কাজ বাস্তবায়নের অবস্থা বুঝতে পারেন। এতে কোন কাজ ঠিক সময়ে হয়নি তাও সহজে বোঝা যায় এবং সেই ক্ষেত্রে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা সম্ভব হয়। দ্বিতীয়টি হচ্ছে পার্ট, প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। যেই পদ্ধতিতে প্রতিষ্ঠানের কোনো কাজ কখন শুরু হবে এবং কখন শেষ তা নির্দিষ্টপূর্বক গুরুত্বপূর্ণ যে কাজগুলো বিরামহীনভাবে সম্পাদিত হবে
তা মোটা রেখার দ্বারা সংযুক্ত করে সংকটময় পথ অর্থাৎ ক্রিটিক্যাল পাথ নির্দেশপূর্বক ওই কার্য সম্পাদনে অধিক সতর্কতা অবলম্বন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা হয়ে থাকে, তাকে পার্ট বলে। সংকটময় পথ অর্থাৎ ক্রিটিক্যাল পাথ হচ্ছে মোটা দাগের আওতায় প্রদর্শিত কার্যসমূহ যেখানে ভুল হলে বা বিচ্যুতি ঘটলে সামগ্রিক কাজের উপর তার অধিক নেতিবাচক প্রভাব পড়ে। যেই কারণে ঊর্ধ্বতন কার্য চলাকালে এই বিষয়গুলোতে অধিক দৃষ্টি নিবদ্ধ রাখেন এবং বিচ্যুতি ঘটলে তা দ্রুত দূরীকরণে সচেষ্ট হন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে, তা হচ্ছে তোমাদের পাঠ্য বই খালেকুজ্জামান স্যারের বইয়ের জ্ঞানমূলক ও অনুধাবনমূলক যে প্রশ্নগুলো রয়েছে সবগুলো প্রশ্ন তোমরা দেখবে। আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। আর হ্যাঁ, বিশ্বব্যাপী কোভিড-19 প্যান্ডামিক সিচুয়েশন চলছে। তোমাদের জন্য কোভিড-19 পরামর্শ: ঘরের বাইরে গেলে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবে এবং বাহির থেকে ঘরে ফিরে সাবান পানি দিয়ে ন্যূনতম 20 সেকেন্ড ধরে হাত ধুবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনায় আজ এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।